আচ্ছা, টেকনিক্যাল ড্রয়িং এর কিছু স্ট্যান্ডার্ড বিষয় আছে। সেগুলো তো আপনাকে মেইনটেইন করতে হবে। এখনো আমরা সবকিছু শিখাই নাই। তবে যতটুকু শিখাইছি সেইগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি কমপ্লেক্স মডেল তৈরি ড্রয়িং করার সময় আ বুঝতে পারবেন যে কোন জিনিসটার মধ্যে আপনার ল্যাগিংস আছে। ওকে। সিদ্দিক সাহেব, আ সিদ্দিক সাহেব আপনি আছেন? আচ্ছা, আজকে সবাইকে স্লো শুনতেছি কেন? ও আচ্ছা, আমার এখানে সাউন্ড কমায় দেয়া আছে। হ্যাঁ, সিদ্দিক সাহেব। আচ্ছা, আপনার ড্রয়িং এর আপডেট কি? কতটুক করলেন? হ্যাঁ, স্ক্রিনশটটা দিতে হবে। সেটা দিছেন? এরকম করলে হবে না। যাই করেন না কেন, কম করেন কিন্তু সেটার স্ক্রিনশটগুলো আমাকে দিবেন। যাতে আমি মানে চিন্তা করতে পারি আপনাদেরকে নিয়ে যে আপনাদেরকে সামনে আর কি, কি শেখানো যেতে পারে। ঠিক আছে? যা শেখাচ্ছি সেগুলো যদি রিসিভ করতে না পারেন তাহলে আপনাদের নিয়ে নতুন করে প্ল্যানিংটা বন্ধ থাকবে। দেখা গেছে আমরা গতানুগতিক আগে যা শিখাতাম ওইটাই শেখাবো। আর যদি দেখেন যে না আপনাদের এনার্জি আছে তাহলে আমিও প্ল্যান করব যে না এনাদেরকে আরো নতুন কিছু দেওয়া যায় কিনা, কিছু অ্যাডভান্স ওয়েতে দেওয়া যায় কিনা। যেমন আমাদের গতকাল একটা ব্যাচ শুরু হয়েছে। ওই ব্যাচে তাদের সাথে যেভাবে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে, আমার মনে হয় 8 ব্যাচের সাথে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছিল, বাট অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য আছে। এখানে তো 8 ব্যাচে যারা ওই সময় ওরিয়েন্টেশন ক্লাসে ছিল তারা কেউই নাই এখানে। 9 ব্যাচে কিছুটা মিল আছে। 10 ব্যাচে অধিকাংশ মিল আছে। যেসব কথাবার্তা বলা হয়েছে। তো আমরা চেষ্টা করি যে নতুনত্ব কিছু আপডেট দেওয়া। যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমাদের যেগুলো আসলে প্রয়োজন হয় সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের। কিন্তু আপনারা যদি নরমালগুলোই না নিতে পারেন তাহলে অ্যাডভান্স প্ল্যানিং করাগুলো হবে না আর। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, মুশফিক ভাই আপনি আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সিএসডব্লিউ এর প্রিপারেশনের কি অবস্থা? পি হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি সুস্থ হন। সুস্থ হয়ে আর হুম, হুম, হুম। না, আপনার আপডেটগুলো রেগুলার পাতাম। ইদানিং পাচ্ছি না আরকি। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনার সিএসডব্লিউ যে এক্সামের জন্য ম্যাটেরিয়ালগুলো সেগুলো গ্রুপে দিয়ে দেওয়া হইছে। সেখান থেকে আপনাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড যদি সমস্যা হয় তাহলে আমাদের 01614441 এই যে নাম্বারটা আছে ওই নাম্বারে নক দিবেন। আমাদের সাপোর্ট টিম, সার্ভিস টিম যে অ্যাভেলেবল থাকবে সেই আপনাকে হেল্প করবে। ঠিক আছে? এটা মনে রাখেন। অ্যান্ড আসলে আপনাদের যে অ্যাসেম্বলিগুলো শেখানো হয়েছে 9 ব্যাচে বিশেষ করে, ওইখানে কিন্তু সিএসডব্লিউ-পির পরীক্ষায় যে অ্যাসেম্বলি আছে সেগুলো দেখানো হয়েছে ক্লাসে। সিএসডব্লিউ-পি। তো সিএসডব্লিউ-পির অ্যাসেম্বলি পারেন, সিএসডব্লিউ-এর অ্যাসেম্বলিগুলো তো সবগুলোই প্র্যাকটিস করছেন। ৩ টা অ্যাসেম্বলি দিছিলাম। সিএসডব্লিউ বলছিলাম যে অ্যাডভান্সের আগে বেসিক অ্যাসেম্বলিগুলো এগুলা। তাহলে আপনারা অ্যাসেম্বলি কাজগুলো পারেন। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রয়িং দেখে, দেখে মানে আপনাকে 3D মডেল তৈরি করতে হবে, মাস প্রপার্টি মিলাইতে হবে। যদি ওয়েট মেলে তাহলে ভালো কথা, না মিললে আপনাকে একটু চেক করতে হবে। অ্যান্ড সবসময় মিলে যাবে বিষয়টা এমন না, কারণ কোশ্চেনগুলো যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা যে পরীক্ষার সময় ভুল মানে অ্যান্সারগুলো দিছে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ তারা কিন্তু সবাই 240 240 পায় নাই।
ওখানে যেহেতু বেশ কয়েকটা কোশ্চেন দেয়া ওইখানে যেহেতু বেশ কয়েকটা কোশ্চেন দেয়া তো এক একজনের কোশ্চেনের অ্যান্সার এক এক রকম হইতে পারে। আপনি সঠিকভাবে করলে যদি অ্যান্সার নাও মেলে তাও ধরে নেবেন ঠিক আছে। তবে এমসিকিউগুলো 100% না মিললেও 99% যেন মিলে যায়, আপনার অ্যান্সারটা কাছাকাছি যেন হয়ে যায়। ঠিক আছে? এই দিকে চেষ্টা করবেন। শূন্যস্থানের ভ্যালু যদি না মেলে সেটা নোট করে রাখবেন। পরে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন যে আচ্ছা এই ভ্যালুটা মিলতেছে না, এটা কি আসলে ঠিক আছে কিনা। ওকে? এইভাবে প্র্যাকটিস করেন। 100% অ্যান্সার নাও মিলতে পারে, কোনো সমস্যা নাই। কারণ আপনার সফটওয়্যারে দেখবেন আপনি কাজ করতেছেন, ডেসিমেল ভ্যালু লাস্টে দ্বিতীয় নাম্বার ডিজিটে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে পরীক্ষার সময় ওটা অ্যালাউ করে। সো হতাশ হওয়ার কিছু নাই। এই জন্য পরীক্ষা দিতে হবে আর কি। বলা আছে ওখানে 1% পর্যন্ত যদি আপনার প্রবলেম হয় সেটা ওরা অ্যালাউ করে, কিন্তু তার থেকে বেশি ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে সেটা ক্রস হয়ে যায়, মানে ওইটার মার্কস 0 হয়ে যায়। ঠিক আছে? চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ড্রয়িং নিয়ে কাজ করতেছিলাম, আজকে ওর ড্রয়িং নিয়ে কাজ করব। আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আপনারা যারা ড্রয়িং পাঠাবেন তাদেরকে একটু মনে করে দেই যে কোনো সময় ডিরেক্ট ড্রয়িং ফাইল পাঠাইলে সেই ফাইল কিন্তু আমার এখানে ওপেন হবে না। এজন্য নিয়ম, পার্ট ফাইল এবং আপনার ড্রয়িং ফাইল দুইটা যদি একটা ফোল্ডারে থাকে, ফোল্ডারটা যদি জিপ হয়ে থাকে সেইটা আমি চাইলে এখানে আনজিপ করে দেখতে পারবো। আদারওয়াইজ শুধু যদি ড্রয়িং ফাইল কেউ পাঠান আমার পিসিতে ওপেন হবে না, এটা একটু মনে রাখেন। তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন এই একটা ফাইলকে আমাকে পাঠাতে চাচ্ছেন, আপনি যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারে অনেকগুলো ফাইল আছে, পার্ট ফাইল আছে, ওইখানে হয়তো বা 2-3টা ড্রয়িং ফাইল আছে। তো এখন সবগুলো তো আর আপনি আমাকে রিভিশন দেওয়ার জন্য পাঠাবেন না, আপনাকে এই ফাইলের উপর কাজ করতে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই ফাইলটাই আপনি পাঠাবেন। সেই সময় কি করবেন, এখান থেকে ফাইল, ফাইলে যাওয়ার পরে প্যাক অ্যান্ড গোতে এইখানে সেভ বডিস, সেভ অ্যাজ জিপ ফাইল, এরপরে সিঙ্গেল ফোল্ডারে ফ্ল্যাটেন হবে, এইটা সেভ রাখবেন। ইনক্লুডিং ড্রয়িং এটা টিক চিহ্ন থাকবে। ওকে? আর বাকিগুলোর মধ্যে ইনক্লুডিং টুল বক্সও দিতে পারেন, যখন আপনি অ্যাসেম্বলি কাজ করবেন ইনক্লুডিং টুল বক্স এগুলো দিতে পারেন। দেওয়ার পরে সেভ দিবেন। সেভ দিলে শুধুমাত্র এইখানে যেই ফাইলটা আছে, মানে ড্রয়িং ফাইলটা এবং পার্ট ফাইলটা, এই দুইটা সেভ হয়েছে। এই দুইটা এই নামেই সেভ হয়। এইখানে যে নামে সেভ আছে, মানে ফাইল আছে সেই নামেই সেভ। এখন এইটা আসলে কোথায় আছে সেটা আপনি এখান থেকে একটু দেখে নিলেন যে ইতে আছে ড্রাইভ, ডিএফএল, ক্যাট কেয়ার, রেকর্ডিং, অ্যাসাইনমেন্ট, ফিচার্স বেস, ভেরিফাইড, এই ফোল্ডারেতে আছে। তো এটাকে আসলে কপি করা যাবে? এটা এখান থেকে কপি করা যাবে না। এই যে দেখেন 3.6 এই ফাইলটা জিপ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আনজিপ করি তাহলে এই ফাইলের মধ্যে কি আছে, ড্রয়িং ফাইলটা আছে আর পার্ট ফাইলটা আছে। আমরা কি সবাই বুঝতে পারছি এটা? দেখেন তো আমি যেটা বললাম, কখনো ড্রয়িং ফাইল মানে সলিডওয়ার্কস ড্রয়িং ফাইল যদি রিভিশন দিতে পাঠান তাহলে অবশ্যই সেটাকে
এইভাবে জিপ করে পাঠাবেন। আর আমার কাছে যে ড্রয়িং ফাইলটা আছে, এই ড্রয়িং ফাইলটা যদি আমি আপনাদের কাছে দেই, আপনি ওপেন করতে পারবেন না। যদি আপনার সফটওয়্যার হয়ে থাকে, আমার সফটওয়্যারের ওল্ড ভার্সন 24, 23, 22, আপনি এটা ওপেন করতে পারবেন না। সো যারা কিনা আমার লেভেলের সফটওয়্যার ইউজ করতেছে বা আমার চাইতে উপরের সফটওয়্যার ইউজ করতেছে, তারাই শুধুমাত্র ওপেন করতে পারবে। তো এই দিক থেকে একটা ছোট্ট সাজেশন থাকে যে নতুন সফটওয়্যার আসা মাত্রই নতুন সফটওয়্যারে শিফট না হওয়াই ভালো। যেমন 2026 চলে আসছে কিনা আমি জানি না। 2026 যদি এসে যায়, দেখা গেছে আপনি 2026 ইনস্টল করছেন। করার পরে ওই ড্রয়িং ফাইলটা আপনার মনে করেন পাকিস্তানি কোনো একটা ফ্রিল্যান্সার টিম আছে, তাদের সাথে কাজ করতেছেন। তারা ওই ড্রয়িং ফাইলটা লাগবে। তখন আপনি কিন্তু এই ড্রয়িং ফাইলটা পাঠাইলে তারা ওপেন করতে পারবে না। তারা যদি সফটওয়্যারটাকে ইনস্টল করে তখনই ওপেন করতে পারবে। ঠিক আছে? আপনার যদি ভার্সন আগেরগুলো থাকে, দেখা গেছে তাদেরও 2023 আছে, আপনারও 2023 আছে, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আপনি যদি আপডেট সফটওয়্যারে চলে যান, তখন সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা কি করি মূলত? ক্লায়েন্টের উপর অত ঝামেলা করি না। ক্লায়েন্টের দেখার দরকার, আমরা পিডিএফ করে পাঠাই দেই অথবা পিএনজি করে পাঠাই দেই। ক্লায়েন্ট দেখে নেয়। তারপর যদি কোনো কারেকশন থাকে সে সেখানে মার্কিং করে দেয় অ্যান্ড আমরা ওইটাকে আপডেট করি। ওকে? তো এই যে মার্কিং এর কথা উঠে আসলো আরকি, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন মার্কআপ, এখানে গেলাম। যাওয়ার পরে মনে করেন আপনি বস, আপনি একটা জায়গা ভুল আছে, সেই জায়গা মার্কিং করে দিচ্ছেন। এইভাবে মার্কিং করে দিচ্ছেন যে এই জায়গা ভুল আছে, এই জায়গাটা ভুল আছে, এইটা ঠিক আছে। তো এইগুলো মার্কিং করা যায়। থিকনেস কমানো যায় এখান থেকে। যেরকম দরকার, যে কালারের দরকার সেই কালার আপনি এখানে নিয়ে নিতে পারেন। তো এটা আসলে কারা করে? যারা আপনার ফাইলটাকে রিভিশন দেয়, তারা এগুলো করে এখন একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলে হয়ে যায়। ওকে? এই কাজটা কিন্তু আসলে আমরা ইসেও করতে পারি। সলিড মডেলিং এর মধ্যেও করতে পারি। যে এই যে মডেলিংটা, আমি এটাকে একটু ওপেন করতেছি। ওপেন করার পর একটা নির্দিষ্ট ভিউ থেকে আমি এটাকে মার্কিং করব। এখানে আছে, সেটা কি আছে? টুলবার, মার্কআপ, মার্কআপ অ্যান্ড এই জায়গাটা সমস্যা। ওকে, অ্যান্ড বের হয়ে গেলাম। এখন আপনি যখন এই অ্যাঙ্গেল ভিউতে আসবেন তখনই এই কালারটা দেখা যাবে। যদি এটাকে রোটেট করেন তখন এটাকে দেখা যাবে না। আবার যখন এটাকে এই অবস্থাতে নিয়ে আসবেন তখন দেখা যাবে। ক্লিয়ার সবাই? মার্কিং এর বিষয়টা, রিভিশনের বিষয়টা। আচ্ছা, আমরা ড্রয়িং এ যাই। ড্রয়িং থেকে আমাদের কি কি বিষয়ে জানতে হবে? দেখেন, এইখানে রেড লেয়ার দেয়া আছে, এইখানে ব্ল্যাক লেয়ার দেয়া আছে। এখন লেয়ারের উপরে গতদিন ক্লাস নিছি। আপনারা এই লেয়ারটা কিভাবে চেঞ্জ করতে হয়, এটা কি পারবেন কিনা? এখন তো পারবেন না যদি প্র্যাকটিস না করে থাকেন। বাট গত ক্লাস যেহেতু করছিলেন, সেই কনফিডেন্স থেকে বলেন পারবেন কিনা? আচ্ছা। এরপর মাল্টির যে এই জায়গাটাতে এগুলো চেঞ্জ করার কথা বলছিলাম। টাইটেল ব্লক কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে ওয়েটটাকে নিয়ে আসতে হয়, কিভাবে ম্যাটেরিয়ালটাকে ইউজ করতে হয়, অ্যান্ড এগুলোকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। ওকে? যেমন আমি যদি ড্রয়িং ফাইল ওপেন করি, নিউ নিউ একটা ড্রয়িং ফাইল ওপেন করি, তখন দেখেন আপনাদের কাছে থাকে ৩টা, আমার কাছে বর্তমান আছে 4টা। পার্ট ফাইল, অ্যাসেম্বলি, ড্রয়িং, এগুলো সবার থাকে। বাট আমার কাছে এখানে আরেকটা টেমপ্লেট আছে, ডিএফএল ক্যাট কেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ টেমপ্লেট। এই টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, ওপেন করি, তাহলে আমাদের যে টেমপ্লেটটা রেডি করা আছে এইটা ওপেন হচ্ছে। অ্যান্ড আমরা যদি মনে করি যে এইখানে কোনো কিছুকে ডিজাইন করব, তাহলে আমাদের ওই প্যাডের উপরেই, সরি আমাদের যে শিটের উপরেই
ড্রয়িংটা হবে। যেমন আপনি ফার্স্ট অফ অল আইসোমেট্রিক ভিউটাকে এখানে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে এটাকে ওকে দিচ্ছেন। এখান থেকে বলতেছেন আমি 1:1 রেশিওতে রাখবো। তারপরে দেখতেছেন কি এটা অনেক বড় হয়ে যাচ্ছে, মডেলটাকে একটু ছোট করার দরকার। এখানে যাবেন, এখানে এটাকে ছোট করতে হলে পরের ভ্যালু বাড়াইতে হবে। যেমন 2 দিলে অনেক ছোট হয়ে যাচ্ছে মনে হয়। না থাক, এটা যা আছে সেটাই ভালো। এখন এটা যে ভিউ স্টাইল, সেই ভিউ স্টাইলটাকেও চেঞ্জ করতে হবে। ক্লিক করব, আমাদের এখানে এই অপশনটা আছে, এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, যেটা আপনার ভালো লাগে সেটা দিবেন। দেওয়ার পর আপনার এটা 3টা ভিউ, বেসিক যে 3টা ভিউ, এই 3টা ভিউ জেনারেট করতে মন চাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ভিউতে ক্লিক করতে হবে এই ফাইলটাকে। এইখানে আমার মনে হয় আগে সিলেক্ট করে তারপরে স্ট্যান্ড ভিউতে ক্লিক করাটা বেটার। এটাতে ক্লিক করার পর এবার ওকে দেন। ওকে দিলে দেখেন 3টা ভিউ জেনারেট হয়েছে। 3টা ভিউয়ের মধ্যে এইটা হচ্ছে প্যারেন্টস ভিউ, যেটা ফ্রন্ট ভিউ। এটা হচ্ছে প্যারেন্টস ভিউ, আর এটা হচ্ছে বলা যায় প্যারেন্টসের সাথে সান ভিউ, এগুলা। কারণ প্যারেন্টস যদি মুভ করে উপর দিকে, ডাইন সাইডে রাইট সাইড ভিউটাও উপর দিকে মুভ করতেছে। প্যারেন্টস যদি ডাইন দিকে মুভ করে তাহলে উপরেরটাও মুভ করতেছে। এটা মুভ করার কারণ হচ্ছে একটার সাথে একটা অ্যালাইন করা, একটার সাথে একটা অ্যালাইন করা আছে, যে এইটার সাথে এটা হরাইজন্টাল অ্যালাইনমেন্টে আছে, এটার সাথে এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আছে। মানে আপনি এটা সরলে বাম দিকের ওই উপরটাও বাম দিকে সরবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য। তো এই অ্যালাইনমেন্টগুলো আমরা চাইলে ব্রেক করতে পারি। ব্রেকটা একটু পরে দেখি। আমার এখন দরকার হচ্ছে এইটাকে একটু বড় করা। এটা আসলে 1:5 রেশিওতে আছে। আমরা 1:5 না লিখে 1:2 করে দেই। 1:2 করে দেওয়াতে আমি একটাকে চেঞ্জ করছি, বাকি সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। সো প্যারেন্টস ভিউকে যদি আপনি চেঞ্জ করেন, প্যারেন্টস ভিউর সাথে সান ভিউগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো এটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এখন এই ভিউটা আমার পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এই স্টাইলে রাখতে চাচ্ছি। এই স্টাইলে যদি রাখি, সেই ক্ষেত্রে এজ নাম্বারগুলো একটু কমে আসে। এজ নাম্বার তারপরও একটু বেশি চলে আসতেছে। যেমন এইখানে দেখেন 1টা 2টা 3টা, তো এই 3 ধরনের এজ থাকলে তো আসলে মানে ডিজাইন বুঝতেও অসুবিধা হয়। এটা আসতেছে একটা কারণ হচ্ছে কি, ওই যে আমরা ফিলেট করছিলাম, ফিলেট করার কারণে 2টা এজ করে আসতেছে। তো আমরা এই এজগুলোকে আসলে হাইড করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। দেন আমার নিজেরও মনে নাই কোথা থেকে যেন করতে হয়। ট্যানজেন্ট এখান থেকেই করতে পারবেন, কিন্তু আরেকটা অপশন আছে। ট্যানজেন্ট, এই যে এটা আছে ভিজিবল, আর এখানে দেবেন রিমুভ। রিমুভ, তাহলে যত ট্যানজেন্ট ফেস ছিল সব ট্যানজেন্ট ফেসগুলো একসাথে চলে গেছে। ঠিক আছে? এখন আপনি এইখান থেকে যদি এই ট্যানজেন্ট ফেসগুলোকে উঠাইতে চান, সেই ক্ষেত্রে যদি একটাতে আপনি এখানে ক্লিক করেন, তাহলে সে কি হবে? ওই একটা এজ শুধুমাত্র হবে আপনার, মানে হাইড হবে। না, একটা না, ওটার সাথে সাথে আরোগুলো গেছে, কিন্তু এগুলোরটা যায়নি। এগুলা যায়নি। কিন্তু এইখানে আছে কি, অল যত এজ ছিল ট্যানজেন্ট এজ সবগুলো চলে গেছে। তো এইটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আপনার কাজের সুবিধার্থে দেখা গেছে শুধুমাত্র এইখানের পার্টটাকেই উঠানোর দরকার, এগুলো দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি যদি ওই প্রথম অপশনটা অন করেন, তাহলে তো আপনার সবগুলো চলে যাবে। ঠিক না? দুটাই জেনে রাখা ভালো। যেমন এইখানে মনে হয় ফিলেট করা, হাইট, আপডেট। এটার মূল ফেস মনে হয় এটা। এই যে একটা একটা করে হাইড করে দিতে পারেন। ক্লিয়ার? ড্রয়িংকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি। আচ্ছা, এগুলো পারবেন আশা করি। এখন আমরা আরেকটা জিনিস শিখব, যে
এগুলোকে তো আমরা ম্যানুয়াল ভাবে ডাইমেনশন দিতে পারি। যেমন এইটার ডাইমেনশন এই পাশ থেকে এই পর্যন্ত দিলে পরে আমাদের আসতেছে 10। আমরা এগুলো ম্যানুয়াল ভাবে দিতে পারি। তারপর আছে আপনার এই নিচের ফেস থেকে এই ফেস পর্যন্ত ডিসটেন্স এটা দেওয়ার দরকার। এইভাবে দিতে পারেন আপনি। কিন্তু আপনি চাচ্ছেন যা আছে সব একবারে চলে আসুক। যত ডাইমেনশন আছে সব ধরনের ডাইমেনশন অটোমেটিক চলে আসুক। সেক্ষেত্রে কি করা যায়? অ্যানোটেশনে যাবেন, এরপরে মডেল আইটেম আছে, মডেল আইটেমে যাবেন। মডেল আইটেমে যাওয়ার পরে সিলেক্টেড ফিচার্স, এন্টার মডেল এটা দেন। এন্টার মডেল এটা এখান থেকে এটাকে টিক চিহ্ন দিয়ে দেন। তারপর ইনক্লুডিং আইটেম, হিডেন ফিচার্স, হিডেন ফিচার্সের ভ্যালুগুলো চলে আসবে। এরকমভাবে দিচ্ছেন। দেন ওকে অ্যাপ্লাই করেন। ওকে অ্যাপ্লাই করাতে যেইটা যে ভিউতে যে ধরনের ডাইমেনশন আসলে প্রয়োজন সেই ডাইমেনশনগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এখন আপনি ম্যানুয়ালভাবে দিতে গেলে কি ঘটতো? কিছু ডাইমেনশন মনে করেন আপনি যেটা দেখতেন সেটা দিতেন, আর কিছু ডাইমেনশন আছে আপনার মনে থাকতো না সেটা দিতেন না। তো সেই ক্ষেত্রে যে ডাইমেনশনটা মিসিং হয়ে যায় সেটা পরবর্তীতে ম্যানুয়ালভাবে দেওয়ার কথা আর মনে থাকে না। এইজন্য এইভাবে আপনি একটা পুরো মডেলের পুরো ডাইমেনশন দিতে পারেন। এটা মূলত স্ট্যান্ডার্ড ৩ টা ভিউ আছে। এই ৩ টা ভিউ এর জন্য প্রযোজ্য। এরপর আপনার মনে হচ্ছে যে এইগুলোকে একটু সাজানো গোছানোভাবে যদি রাখা যায় তাহলে একটু ভালো লাগতো। সেই ক্ষেত্রে করবেন কি? এখান থেকে এইভাবে বাম দিকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর দেখবেন অনেকগুলো যদি মানে ২ বা ২ এর বেশি যদি ডাইমেনশন থাকে সেই ক্ষেত্রে এই যে মাত্র যে জিনিসটা আসছিল আরকি এই যে এইটা, এই জিনিসটা আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে এইটাকে অটো অ্যারেঞ্জমেন্ট ডাইমেনশন বলা হয়। এখান থেকে আপনার ডাইমেনশনগুলো অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক অ্যারেঞ্জ হওয়ার পরেও ড্রয়িংটা প্রিমিয়াম লাগবে না ওই আর্কগুলার জন্য। তখন আর্কগুলাকে একটু ঠিকঠাক করে দিতে হবে। এখানে দিতে হবে। এটা আসলে 5 সো এটাকে আপনি কিভাবে দিবেন দেখেন এখানে দেন। এই রেডিয়াসটা আসলে মূলত এইখানে দিলে ভালো হবে। তারপর আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো তো আসলে সব একটা পিওর ভ্যালু। ডেসিমাল ভ্যালুর পরে কোনো নাম্বারগুলো কাজের না। এখানে ক্লিক করে এখান থেকে নান করে দিবেন। নান করে দিয়ে এখান থেকে ফরম্যাট প্রিন্টার এই প্রথমটাকে সিলেক্ট করার পর বাকি সবগুলোকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে দেখবেন যে সবগুলো তার মতো করে চেঞ্জ হয়ে গেছে। ওকে? তো চেঞ্জ হয়ে যাওয়ার সাথে, সাথে ডাইমেনশনগুলো চেঞ্জ হয়ে গেছে। আ আচ্ছা, এবার আপনি এগুলোকে একটু সুন্দর করে কাছায় নিয়ে আসেন। কোথায় কোনটা হবে? যেমন উপরে থাকলে বোঝা যায় না যে আসলে এগুলো কি ধরনের ডাইমেনশন। ৩ টাকে সুন্দর করে লাইনে রাখলাম। লাইনে রাখার পরে এটাকে আরেকটু সরায় দিলাম। এরপর আ এই যে, যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আসলে ভার্টিক্যালি রাখলে ভালো হয়। আমার কাছে মনে হয়। তো আপনি সেক্ষেত্রে এটাকে একটাকে ঠিক করেন আগে। লিডারে যান। লিডারে যাওয়ার পরে এইটা দেন। তাহলে একটা হয়ে গেল। এই একটার সাথে এবার আপনার যেটা, যেটা ফর্ম আর প্রিন্টটা করতে মন চায় সেটা, সেটা করেন। এই একটা ২ টা হইল। এরপর অ্যালাইনমেন্ট এইটা, এইটা। আ এগুলোকেও দিয়ে দেন যা আছে। এইটা ছোট ভ্যালু তো, ছোট ভ্যালুর ক্ষেত্রে এইভাবে না দেওয়াটাই উত্তম। তবে দিলে যারা বুঝে তারা বুঝবেই। ওকে। এই ক্ষেত্রে আমি বলছিলাম যে এই ভ্যালুটাকে আমার এদিকে অনেক দূর থেকে এই আর্কের সেন্টারটা হইতে পারে। সেক্ষেত্রে আপনারা এটাকে ব্রেক করে দিতে পারেন। কিভাবে? এখানে যাবেন, লিডারে যাবেন। লিডারে যাওয়ার পর আ এই অপশনটা না, এই অপশনটা অন করে দিলেন অ্যান্ড যতটুকু রাখলে ভালো লাগে সেভাবে রাখবেন। অ্যান্ড এই যে, যে টু ভ্যালুটা আসলে কি জিনিস? টু ভ্যালুটা হচ্ছে এইখানে যে রেডিয়াসটা দেখতেছেন, এই রেডিয়াসের সেন্টারটা এই পজিশনে ছিল। যার কারণে এই টু ভ্যালুটা চলে আসছে। সবাই কি শুনতেছেন? আচ্ছা। তো এখন কিন্তু আসলে বারবার আমি জিজ্ঞেস করতেছি না। কারণ আপনারা সফটওয়্যারটাকে অনেকদিন ধরে ইউজ করতেছেন। কিছুটা অভ্যস্ত হয়ে গেছেন।
এইজন্য আমি কিন্তু প্রত্যেকবার একটা স্টেপ শেখানোর পরে আবার আপনাকে রিপিট করতেছি না যে বুঝছেন কিনা, বুঝছেন কিনা। না বুঝলে আপনারা আমাকে থামায়ে বলবেন যে এই জায়গাটা বুঝি নাই। ওকে? তবে এগুলো তেমন কঠিন জিনিস না। এখন এইটাকেও আমরা একটু চাচ্ছি এরেঞ্জ করতে। সেই ক্ষেত্রে এখানে যাবে, এখানে যাবে অ্যান্ড এই যে টুকটাক গুলো আছে এইগুলোর জন্য আর কি খারাপ লাগে। এই এই জায়গায় নিয়ে আসলাম অ্যান্ড হিজিবিজি হয়ে যাচ্ছে কেমন যেন। হুম। এটা ড্রয়িং করতেও তো কষ্ট হয়। এখন ফরম্যাট প্রিন্টার ইউজ করে আমরা এটার সাথে এগুলোকে অ্যালাইনমেন্ট করে দেই। এটা, এটা, এটা মানে ডেসিমাল ভ্যালুর পরের ভ্যালুগুলো থাকাতে আর একটু খারাপও লাগে দেখতে। এই যে এইখানে কি ঘটছে দেখছেন 43.50 মানে 42.5। তো এই ভ্যালুগুলো একটু সাবধানে চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করা মানে সমস্যা। আচ্ছা, এরপর কি আছে? তো আমরা 42.5 এগুলোকে 1 ডেসিমাল রেখে দেব। ক্লিক করে এখান থেকে 1 ডেসিমাল পর্যন্ত রাখবো। অ্যান্ড এটার সাথে এটাকে ম্যাচ করব। এটাকে আবার চেঞ্জ করতে যাব না। আমার প্রিন্টার এটার সাথে এটাকে ম্যাচ করে দেব। আচ্ছা, এই যে এই ভ্যালুগুলো এখনো চেঞ্জ হয়নি। আমার প্রিন্টার এটার সাথে এটা মিলবে, এটা মিলবে, এটা। ওকে। যখন আপনি আপনার মতো করে কাঁচাইছেন, কাঁচানোর পরে আপনি আবারও চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারেন। যে এই ৩ জনের মধ্যে তারা একটা রিঅ্যারেঞ্জ করুক। এখানে যান, এখানে যান। তাহলে দেখেন তারা একটা তাদের গ্যাপ মেইনটেইন করতেছে। দেন এইটা একটু উপর নিচে এরকম থাকতেই পারে। তখন এই ৩ জনের মধ্যে একটা রিঅ্যারেঞ্জ হোক। সেই সময় আমরা এই যে তাদের মতো করে হয়ে গেছে। সেন্টারে চলে আসছে। দেন এইটাকে কিরকম রাখলে ভালো লাগে? এরকম দিলাম, এটাকে দিলাম, একটু এটাকে ছোট করি, নান অ্যান্ড ফরম্যাট প্রিন্টার এটার সাথে এটা ম্যাচ হবে। ম্যাচ হওয়ার পর এটাকে আসলে ডাইমেনশন নিয়ম হচ্ছে কি আপনার মডেলের বাইরে থাকবে। ঠিক আছে? সবসময় ডাইমেনশন নিয়ম হচ্ছে মডেলের বাইরে থাকা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু ফ্লিপ করে দেই। ফ্লিপ এইটা দিলে আসলে মানুষ বুঝবে না যে এটা রেডিয়াস কেমনে হয়। ঠিক আছে? কারণ এটা একটু কেমন যেন লাগতেছে। রেডিয়াস মানে একটু আপনার বাঁকা করে আসাটাই বেটার। আচ্ছা, এরকমই থাকুক। এরকম থাকলে এটাকে ঘুরাই দেওয়াই ভালো। এখন আমাদের এইটা অনেক বেশি দূরে হয়ে গেছে। আমি চাচ্ছি এইটা কি ডায়ামিটার। এই ডায়ামিটারটাকে আমরা চাইলে রেডিয়াস করে দিতে পারি। অ্যান্ড এই ২ টার মধ্যে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করার দরকার। এই ৩ টা। নাইস। নাইসের পরে আবার এই 50 এমনভাবে বসছে মনে হচ্ছে ভালো লাগতেছে না। এই ১২ কে বার করে নেন। এইবার আবার একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। উম এবার দেখি। ওকে। অ্যান্ড এই যে 50 টা আছে, 50 টাকে চাইলে আপনি এই ১২ র কাছে নিয়ে আসতে পারেন। যাতে দেখতে সুন্দর লাগে। এবং দেখেন এই যে লাইনটা পুরো লাইন বরাবর আছে। এই ডিজাইনের
ডাইমেনশনটা বুঝতে হবে। এই অ্যারো চিহ্ন এবং এই অ্যারো চিহ্ন এদের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে। আবার এইখানে কি ঘটছে, বাইরের পাশে অ্যারো আছে, আপনার ভিতরে ভ্যালুটা আছে। সো এখানে আপনি হয়তো ভাবতে পারেন যে যেহেতু এটার বিপরীত পাশের ডিস্টেন্স 12, তার মানে 42.5 হচ্ছে এই ভ্যালু, মানে এই ইনার সাইডের ডিস্টেন্স শো করতেছে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ভিতর সাইড করে দেই, তাহলে আর একটু বেটার হবে যদি ঝামেলা মনে হয়। অ্যান্ড সব কিছু করার পর আমার কাছে মনে হচ্ছে এটাকে একটু ছোট করতে হবে, আর একটু ছোট করলে ভালো লাগবে। ছোট করার জন্য প্যারেন্টস ভিউকে সিলেক্ট করব, করার পর 2.2 দিলে কতটুকু ছোট হয় দেখবেন, বা 2.5 দিলে কত আসে, এগুলো দেখবেন আর কি, দেখে দেখে ট্রাই করবেন। ওকে। অ্যান্ড আপনার যদি মনে হয় যে এইটাকে এইটার টপে রাখবো না, এটা এমন একটা ভিউ আপনি নিজে ক্রিয়েট করছেন, সেটা আসলে এর সাথে থাকবে না, এর সাথে থাকবে, এর টপে থাকবে, যদি এরকম আপনার চিন্তা ভাবনা থাকে, তখন রাইট সাইড ক্লিক করে অ্যালাইনমেন্ট থেকে, এখান থেকে অ্যালাইনমেন্ট ব্রেক করা যায়। অ্যালাইনমেন্ট যখন ব্রেক করবেন তখন এটাকে ধরে নিয়ে আসা যায়। অ্যান্ড যদি মনে হয় যে এইটার সাথে ভার্টিক্যালি থাকবে, তখন আপনি অ্যালাইনমেন্টে যাবেন অ্যান্ড সেন্টার্ড ভার্টিক্যাল বাই অরিজিন, অরিজিন দিয়ে এইটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে এইটার অরিজিনের সাপেক্ষে এটা অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে যে অ্যালাইনমেন্ট হয়েছে তাতে মনে হচ্ছে ঠিকঠাকভাবে হয়নি। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, হ্যাঁ, সেটাও ঠিক। বাস্তবে এটা দেখতে খারাপ লাগতেছে, মানে নিয়ম অনুসারে টপ ভিউর সাথে এই এসটা মিলে যাওয়ার কথা, কিন্তু এটা তো আসলে অন্য ধরনের ভিউ, এই কারণে উল্টোপাল্টা ভাবে ইচ্ছা মতো ড্রয়িং সেট করা ঠিক না। এটা আসলে মূলত এর সাথেই যায়। যেমন দেখেন, আমি আবার একটু অ্যালাইনমেন্ট ব্রেক করতেছি, ব্রেক করে ওকে নিয়ে এইখানে যাওয়ার পরে এখান থেকে অ্যালাইনমেন্ট এটার সাথে দিচ্ছি, এটার সাথে দেওয়ার নিয়ম, তাতে কি সুবিধা, এই এসটা এই এজের সাথে মিলতে হবে, এই এজটা এইটার যে এজ আছে সেগুলোর সাথে মিলতে হবে, এই যে এইখানে যে অংশগুলো আছে। আচ্ছা, এইগুলোকে একটু দেখি সাজানো যায় কিনা। সাজানো হয়েছে, সাজানোর পরে এত রেডিয়াস দরকার নাই, আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। যখন আমাদের অপ্রয়োজনীয় কিছু আসবে, এখান থেকে আমরা যে ট্যানজেন্ট আছে সেগুলোকে একটু রিমুভ করে দেই। ট্যানজেন্ট এজ ফেস রিমুভ। তারপরেও একটু ঝামেলা থেকে যাচ্ছে, যেমন এইখানে এরকম হওয়া উচিত ছিল না। আচ্ছা, এখন একটাকে আমরা একটু ঠিক করি, লেডার, সরি, এখান থেকে 0 ভ্যালু, এন্ড ফরম্যাট প্রিন্টার, এটা 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 সেম। এন্ড আপনার এগুলোকে আরেকবার একটু রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করেন, দেখেন কি আসে। সো এগুলো এমন ভাবে সেট হয়েছে মনে হচ্ছে যে ভালো লাগতেছে না। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি, এইখানে এই 50 ভ্যালুটাকে নিচের দিকে অ্যান্ড এই 60 ভ্যালুটাকে নিচের দিকে, এইভাবে আপনি দিতে পারেন। এবং সেই ক্ষেত্রে উত্তম হবে, এটা যেরকম বাইরে আছে এটাকেও বাইরের দিকে করে দেন, এটাকেও বাইরের দিকে করে দেন।
আবার এটাতে বোঝা যাচ্ছে না যে এই সাইটের পরের অ্যারোটা কোনটা। ভিতর সাইডেই বেটার। হ্যাঁ। হুম। সেক্ষেত্রে আপনার যেকোনো একটা টেক্সটকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আদার্স আছে। আদার্সে গেলে ফন্ট থাকবে। এইটা উঠায় দিলে ফন্টটা ভিজিবল হবে। ফন্টে যাবেন। ফন্টে যেয়ে আপনার যদি ফন্টের সাইজ বড় করতে চান সেখান থেকে কত সাইজ দিবেন, বোল্ড করতে চাইলে বোল্ড করবেন, কি ধরনের ফন্ট ইউজ করবেন এগুলো সেট করে দিয়ে ওকে দিবেন। ওকে? এটা দিলে দেখবেন যে এটা বড় হচ্ছে। আর কালারের বিষয় তো শিখানো হয়েছে। সব সব আমরা শিখাবো না। যেমন দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা লোগো দেখা যাচ্ছে আমাদের। ঠিক না? সো এত ডিটেইলস আপনার জানার দরকার নাই। আপনি AutoCAD এর কাজ করতেন, ওই কাজটা SolidWorks এ এখন করতেছেন। এখন এই কাজটাকে আপনার AutoCAD ফাইল করে ক্লায়েন্টকে পাঠাইতে হবে। এমন যদি হয়, সেক্ষেত্রে কিভাবে করবেন? প্রথমত আগে ফাইল কষ্ট করে যেহেতু করছেন আগে সেভ করে নেন। এটাকে এখানে সেভ করা ঠিক হবে না। আমি একটু আপনাদের 9 ব্যাস কত তারিখ আজকে? 10 9-10 নাকি? 9 ওসি ওসি 2025 ওকে 3.6 সেভ করলাম। সেভ করার পর আপনার এটা AutoCAD এ সেভ করার দরকার। AutoCAD ফাইলের জন্য আছে DWG ফরম্যাট। এখানে যাবেন সেভ অ্যাজ এর মধ্যে থেকে DWG ফরম্যাটে সেভ করবেন। অ্যান্ড এখানে যে নাম দিবেন সেই নামটা এখানে থাকবে। সেভ এটাকে ওকে দেন। ওকে দেওয়ার পর হয়ে গেছে ফাইল সেভ করা। আমি একটু জাস্ট চেক করে আসি। এই যে দেখেন AutoCAD ফাইল হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ওপেন করি তাহলে আমার AutoCAD সফটওয়্যার যদি পিসিতে থাকে ওপেন করতে পারবো। তারপর আপনি যদি সরাসরি ডিরেক্ট সিএনসি প্রোগ্রামিং করেন, সিএনসি প্রোগ্রামিং মানে টু ডাইমেনশনাল প্রোগ্রামিং, তখন সেই ক্ষেত্রে AutoCAD এ DWG তে সেভ করতে পারেন অথবা DXF এই ফরম্যাটে সেভ করতে পারেন। যেগুলো লেজার কাটিং মেশিন ওই ক্ষেত্রে আপনার DXF ওইটাই ভালো হয়। কিন্তু আমাদের আসলে কি টেমপ্লেটের মধ্যে এই লোগোটা ছিল। সেই লোগোটা একদম পরিষ্কারভাবে চলে আসছে। যেটা আসলে ভালো লাগতেছে না। তো এটাকে রিলেট করে দিলাম। এখন যারা আসলে AutoCAD অত ভালো বোঝে না, সে কি বুঝতে পারবে যে এই ড্রয়িংটা কি মানে কিভাবে করছে? বোঝার কায়দা আছে? মুশফিক ভাই আপনি কি বলেন? মানে যে অত ভালো এক্সপার্ট না। সে সে যদি এইখানে আসে সে বলবে এ তো AutoCAD এর বস। কারণ সে আইসোমেট্রিক ড্রয়িং পারে। AutoCAD এ আইসোমেট্রিক ড্রয়িং কিন্তু সবাই পারে না। মানে 3 ডাইমেনশন হ্যাঁ, 3D করাটা এটা সবার মাথায় ধরেও না। আবার সবাই প্রপারলি শিখার ব্যবস্থাও নাই। যেমন আমি নিজেই পারি না। এটার যে অ্যাঙ্গেলমেন্ট যা আছে আরকি। তো আপনার কাজ করতে দিছে, এই কাজটা যদি আপনি AutoCAD এ করতেন, এটা আমাকে একটু বলেন তো আপনার কতটা সময় লাগতো আনুমানিক এই কাজটাই? আনুমানিক কত ধারণা? ঘন্টা, দিন?
হ্যাঁ, ৩ ঘন্টা লাগবে। তার মধ্যে আপনার একটু রিস্ক থাকবে। রিস্ক কি? যে এই জায়গায় যে অ্যালাইনমেন্ট গুলো আছে সেই অ্যালাইনমেন্টকে ফলো করেই তো আপনি কাজগুলো করবেন। কিন্তু এইখানে যখন রেডিয়াস কনসিডার করতে যাবেন তখন আপনার জন্য পরে প্যারা হবে। তারপর এই যে অ্যাঙ্গেল লাইনগুলো আছে এগুলো তো অবশ্যই কোনো না কোনো রেফারেন্স নিয়ে করতে হয় যে কনস্ট্রাকশন লাইন থাকে। কনস্ট্রাকশন লাইন ইউজ করে করতে হয়। তো এটা ঝামেলা আরকি। এবং এইটা যদি আমি এখান থেকে কপি করে এই ব্লক থেকে বেরোয় যাই তখন কিন্তু ডাইমেনশন ঠিক থাকবে না। কপ হুম, হ্যাঁ, জাস্ট খালি একই কাজ, জাস্ট এর ভিতর থেকে বাইরে বেরোইছি। বাইরে বেরোনো মাত্রই এখানে ১৯০, এখানে ১৯০ লেখা আছে। বাট আমরা যদি একটু টেস্ট করে দেখি যে এখান থেকে দেখেন কি ভ্যালু চলে আসছে। ডেসিমাল ভ্যালু 86.36, তাই না? তো এটাও একটা বিষয় ফ্যাক্ট হিসেবে কাজ করে যে আপনি যেটা কাজ করতেছেন সেটার রেশিওটা যদি 1:1 এ থাকে সেক্ষেত্রে মনে হয় ঝামেলা হয় না। কিন্তু যদি এটা অন্য রেশিওতে থাকে হুম, কিন্তু এইখানে যে স্কেলটা সেই স্কেলটা তো বলা নাই। ড্রয়িং স্কেলে এখানে তো বলা আছে 1:1, ঠিক না? এই জন্য আমাদের উচিত আমাদের উচিত যদি সলিডওয়ার্কসের ড্রয়িং করি সেক্ষেত্রে এখানে একটা রেশিও লিখে দেয়া। এখানে নোট অ্যান্ড এখানে রেসি 1:2.2 এটা লিখে দেয়া আমাদের উচিত। সামথিং আরো এটা কি জিনিস, সেটা কোন সাইডে, রাইট সাইড ভিউ, মানে পার্টটার নাম আপনি এখানে ডিটেল লিখে দিতে পারেন। কেন? হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হুম। আর ইনস্পেকশন ধরা না পড়লে তো প্রোডাকশন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আর হোল হয়ে গেলে তো সমস্যা একটা শিটে। এক্স্যাক্টলি। আর লেজার কাটিং নিয়ে আমরা অনেকেই মানে এখনো কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে? শুধু জানি কি ওইখানে একটা লেজার থাকে। ওই লেজারের মাধ্যমেই কাটা হয়। আবার অনেকে মনে করে যে মনে হয় এই যে ওয়াটার জেট যেটা, ওয়াটার জেট মানে পানির ফ্লো দিয়ে কাটা হয়। বাস্তবে কিন্তু ওয়াটার জেট মানে পানি দিয়ে কাটা হয় না। ওয়াটার জেট ওই লেজারের মাধ্যমেই কাটে। আর পানি দিয়ে মনে হয় ওটা নিয়ন্ত্রণে রাখে। আমার যা মনে হয়। আ আ তবে আমি ঘাটাঘাটি করতেছিলাম। আমার কাছে মনে হলো যে ওইটা ওয়াটার জেট বলতে ওয়াটারটাকে মূলত ওই নজেলটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যাতে ওভারহিট হয়ে ওইটা আবার সমস্যা না হয়। এই কারণে মনে হয় ওইটা দেয়া হয়। মূলত যে
লেজার আছে, ওই লেজার থেকেই মূলত কাটে। এরকমই মানে স্টাডি করে দেখছিলাম আরকি। তারপরেও নরমাল চোখে তো দেখা যায় যে মনে হয় পানির ফোর্সেই কাটতেছে। ঠিক আছে? জানি না ২ টা ভিন্ন মত মনে হচ্ছে। হুম, 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 হুম। ডিএফএক্স টা ইউজ করা হয়। হুম, 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 হুম। আচ্ছা। আর এই লেখাগুলো তো ডিলিট করে দিতে হয় আমার জানা মতে। হ্যাঁ, এই যে এই কারণেই আসলে জব সেক্টরে আ এক্সপেরিয়েন্স পারসন কে নিতে চায় যে যার জানা আছে তাকে দিয়ে কাজগুলো করাইলে আমার কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম। নতুন লোকরে দিয়ে কাজ শিখায় নেওয়া যায়। কিন্তু আ সে অত সচেতন থাকে না। আর সে যতদিন পর্যন্ত ওই লেভেলে মানে সচেতন হচ্ছে না, ততদিন পর্যন্ত তার দ্বারা ভুল হলে বড়, বড় ক্ষতি হতে পারে। এই কারণে আমরা ভাবি যে এক্সপেরিয়েন্স লোক চাই খালি আমি এখন পাস করছি আমারে কেন নিচ্ছে না? আমি সুযোগ পাচ্ছি না কেন? ঠিক আছে? এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে হয়ে থাকে। অন্য দেশে জানি না কি হয়। বাংলাদেশের জব সেক্টরে এক্সপেরিয়েন্স না থাকলে তার মূল্যই নাই। এখন তাহলে শুরুর লাইফটা কিভাবে করবে? শুরুর লাইফটা ইন্টার্নি দিয়ে শুরু করাটা বর্তমান বাংলাদেশের স্টাডি হয়ে দাঁড়াইছে। যেমন আমি কিন্তু ভার্সিটি থাকাকালে কোথাও ইন্টার্নশিপ করি নাই। কারণ করোনার সময় ওই সময় আমাদের যেই কোর্সটা ছিল, ওই সময় অনলাইনেই কোর্সটা করা হয়। সো আমাদের ফ্রেন্ডরা কেউ, কেউ দেখলাম ইন্টার্ন করতেছে বা যোগাযোগ করছে এট লিস্ট সেখান থেকে ডকুমেন্ট আনার চেষ্টা করছে। আমি কিছুই করি নাই। তো আমার জন্য আরো ভয়ংকর অবস্থা ছিল। টেনশন যে আসলে চাকরি-বাকরি কি হবে? ঠিক আছে? তো যারা মনে করেন জুনিয়র আছেন, আমি সবাইকে বলবো যে যারা এখানে এক্সপেরিয়েন্স এখনো হয় নাই, ইন্ডাস্ট্রিতে যে অ্যাটাচমেন্টে আছেন, ইন্টার্নশিপে আছেন, এইটাই আপনার এক্সপেরিয়েন্স। পাশাপাশি লিডারশিপ এক্সপেরিয়েন্সটা খুবই ইম্পোর্টেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আপনি উপর লেভেলে কোনো অফিসার লেভেলে জব করতে চান। লিডারশিপ এক্সপেরিয়েন্স থাকলে আপনার জন্য চাকরিটা আরো সহজ হয়ে যাবে। মানে পাওয়াটা সহজ এবং করাটাও সহজ। এখন লিডারশিপ এক্সপেরিয়েন্স কি? যেমন আ আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে ইউনিভার্সিটি বা কলেজে। সেই ইভেন্টের সাথে আমরা যুক্ত থাকতে পারি। সেইখানে লিড দিতে পারি। কিভাবে অর্গানাইজ করা যায়, পুরো প্রোগ্রামটাকে আ কমপ্লিট করা যায়, সেরকম লিড দিতে পারি। এগুলো আসলে আমরা না জাইনে আমরা শুধুমাত্র ২-১ টা স্কিল অর্জন করে জবের জন্য চেষ্টা করি। পরে দেখা গেছে যে স্কিল আছে কিন্তু জব পাচ্ছে না। কারণ কি? সিভির মধ্যে শুধু স্কিলটাই লেখা আছে। আর কিছু নাই। তখন এক্সপেরিয়েন্স নাই। তখন আসলে তারা আর ভাইভাতে কল দেয় না। এরকম মেক্সিমামই হয় যে আমি আজ ৩ বছর হয়ে গেছে পাস করে বসে আছি। একটা আ মানে টেকনিক্যাল সাইড থেকে জেনারেল একটা সাইডে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতেছি। কিন্তু আমি পড়াশোনা করছি তো আ টেকনিক্যাল সাইডে মানে কাজ করবো এরকম একটা চিন্তাভাবনা থেকে। কিন্তু আমার তো ভাইভাতেই ডাকতেছে না। তো ভাইভাতে না ডাকলে আমি ঢুকবো কিভাবে? কারণ আমার তো আত্মীয়স্বজন নাই যে বা সেরকম কোনো রেফারেন্সও নাই যে সে আমাকে জব দিয়ে দেবে। ঠিক আছে? আর রেফারেন্সের ক্ষেত্রে আশা করাটাও একটা ভয়ংকর। কারণ আপনাকে রেফারেন্স কেন দিবে সে? আপনি যদি কোনো ভুল-ভ্রান্তি করেন বা কোনো একটা ক্লেইম মানে অন্যায় কাজ করেন, তো সেটার দায়ভার কেন আরেকজন নিতে যাবে? আপনি এমনিতে আছেন, সেও আপনার সাথে নরমালি ভালো সম্পর্ক আছে। এদিক থেকে তো বেটার।
তো রেফারেন্স কিন্তু সবাই করতে চায় না। তারপরেও অনেক ভালো সম্পর্ক থাকলে করে। তো রেফারেন্স নাই, সেই ক্ষেত্রে জব পাওয়াটা কিন্তু আরো ভয়ংকর হয়ে দাঁড়াইছে বাংলাদেশে। আমি যেটা বুঝতেছি আরকি। কমিউনিকেশন স্কিল এগুলো ডেভেলপ করেন। শুধু আমার কাছ থেকে কোর্স করতেছেন, পরে বললেন যে আমি চাকরি-বাকরি পাচ্ছি না। আমাদের দোষ দিলেন। ঠিক আছে? দোষ দিতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আসল প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। কারণ আমরা জব সেক্টরে ঢুকতে পারলে সেইখানে কিন্তু আপনাকে শিখার জন্য সুযোগ থাকবে। দেখা গেছে আপনি এমন একটা জায়গায় ঢুকছেন, সেই জায়গা ১০-১৫ জন কেয়ার ডিপার্টমেন্টের লোক কাজ করে। সো ১ম দিনই কিন্তু আপনাকে একদম ডিজাইনার যারা হার্ড লেভেলে কাজ করে তাদের মতো ডিজাইন করতে দিবে না। দেখা গেছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে রাখলো, টুকটাক ২-১ টা কাজ করতে দিল, করতেছে। আপনি তাদের পাশে যেয়ে দাঁড়ায় রয়েছেন, দেখতেছেন, শুনতেছেন। এই করে আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে আপনি নিজেকে আ মেক করে নিতে পারবেন। সেখান থেকে ট্রেন আপ করে নিতে পারবেন। সো কাজ শিখা থাকলে ওই ট্রেন আপ করাটা বেশি কঠিন হয়ে যায় না। একদম সহজ হয়। কিন্তু কাজ যদি না জানা থাকে তখন ওই আপনাকে সময় দেওয়ার মতো তাদের সময় নাই। যে ১০ জন কাজ করতেছে তাদের পাশে যে আপনি দাঁড়ায় থাকবেন, কিন্তু সে কি করতেছে সেই এক্সপ্লেইন আপনাকে করবে না। এইজন্যই আজকে আমাদের এই কোর্সগুলো করা উচিত, যারা কিনা অনলাইনে কাজ শিখতে চায়। আমাদের কাছ থেকে কিছু কাজ শিখে যান, তারপরে ভিতরে যেয়ে আবার আরো স্টাডি করেন। আচ্ছা, এইসব বিষয়ে অনেক কথা বললাম। আ তাহলে এইভাবে আমরা টেকনিক্যাল ড্রইং রেডি করতে পারবো। ওকে? আগামীকাল শুক্রবার, তারপরে শনিবার, তার মানে আপনাদের ২ দিন ক্লাস নাই। রবিবারে ক্লাস আছে। সো এর মাঝখানে আপনারা কয়েকটা ড্রইং ফাইল তৈরি করবেন। বিশেষ করে ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে, ক্র্যাঙ্কশ্যাফটটা বাদে বাকি যেগুলো আছে এগুলো করার চেষ্টা করেন। আপনাদেরকে যে পার্ট ফাইলের ড্রইং দেওয়া হয়েছিল, ওই ড্রইংগুলো দেখে আপনি পার্ট ফাইল থেকে ড্রইং ফাইল রেডি করেন। কারো কোনো অসুবিধা হবে কি? দেখেন তো। হ্যাঁ, একটু প্রেশার হয়ে যাবে, কারণ ২ দিনের মধ্যে এতগুলো ড্রইং আ আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। কারণ আগে পরে তো করেননি। রিসার্চ বেস, রিসার্চ বেসের মধ্যে এই যে 3.1, এই ড্রইং গুলো তো আপনারা পার্ট ফাইল গুলো করছেন। এখন ওই ড্রইং দেখে আপনিও ড্রইং তৈরি করেন। যেমন দেখেন এইখানে এই ভিউতে ভিতরে এজ লাইন গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে? ওই যে ভিউ স্টাইল চেঞ্জ করা যায়। এজ লাইন গুলো দেখা যাচ্ছে। তারপর এটা তো করছেনই, গত ক্লাসে দেখালাম। এটার মধ্যে কি আছে দেখি। এটার মধ্যে তেমন কিছু নাই, জাস্ট মাঝখানে একটা সেকশন এপ্লাই করা আছে। সেকশন। এটা অত সহজ। মাঝখানে একটা সেকশন করে ডান সাইডে আসবে, এবং আপনাদের এই টলারেন্স দেওয়ার দরকার নাই। টলারেন্স গুলো আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে। আপনারা এইগুলো জাস্ট এপ্লাই করেন। ঠিক আছে? ডাইমেনশন গুলো দেন। হোল কল আউট বিষয়টাও নেক্সট ক্লাসে বলি। বলছি কি এইটার কথা? এরকম কোন ধরনের এক্সপ্লেইন আপনাদের করা হয়েছে? দেখেন তো। 6x মানে কি? এটার মানে কি? এটার মানে কি? এটা দ্বারা বোঝায় হচ্ছে কাউন্টার বোর। আর এটা যদি এরকম অ্যারো চিহ্ন থাকে, মানে মানে সিঙ্ক হয়ে আসে, তাহলে বুঝতে হবে সেটাকে বলা হয় সিঙ্ক। সিঙ্ক আর বোর ২ টা কিন্তু ভিন্ন জিনিস। বোর হচ্ছে একদম সোজাভাবে নামে। আর সিঙ্ক হচ্ছে এরকমভাবে সংকুচিত হয়ে আসে। এটা পারবেন, এটা আমি নিজেই করিনি। এটা একটু হার্ড আছে। এটা থাক, বাদ। আজকে তো এটা দেখালাম। এটা আরো সহজ আছে। জাস্ট খালি টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর রাইট সাইড ভিউটা ডিলিট করে দিয়ে এই মাঝখানে একটা সেকশন করে ডাইন সাইডে সেকশন ভিউটা এপ্লাই করা হয়েছে, যাতে আপনারা এক্সারসাইজটা সুন্দরভাবে বুঝে করতে পারেন। এবং সেকশন যখন করবেন, সেকশন করলে মাস্ট সেইখানে এই স্কেলের বিষয়টা চলে আসে। এইটার আর নোট করে লেখা লাগে না।
বাট এগুলোতে তো থাকে না, এগুলো একটু নোট করে দেওয়া ভালো। এটা এটা যদি না পারেন, মানে সময় তো কম, রবিবারের মধ্যে আপনারা টার্গেট নেন যে ওই কটা কমপ্লিট করবেন, আর যাদের কমপ্লিট হয়ে যাবে তারা এটা হাতে হাতে নিতে পারেন। ওকে, এই ড্রয়িং ফাইলগুলো কি দেওয়া আছে আপনাদের? বাকিদের রেসপন্স পাচ্ছি না। শামীম সাহেব আছেন? ওকে, তাহলে যদি কেউ না থাকে একটু হেল্প করেন, আপনারা তাকে একটু দিয়ে দিলেন আর কি, তাহলে সবাই সবাই উপকৃত হব, ঠিক না? আচ্ছা, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আপনাদের কোনো বিষয়ে যদি শেয়ার করার থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে ক্লাস এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এই শীটের কালার, এটা তো আসলে ড্রাফট করার জন্য আসলে আছে, বাট আপনি যদি পিডিএফ করেন তাহলে এই কালারটা কিন্তু থাকে না, এটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, যায়, যায়। কিন্তু আমি আসলে নিজেও কখনো এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই। তবে আমি আপনাকে একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। আছে, একটু কষ্ট করে খুঁজে নেবেন। এই যে ডকুমেন্ট প্রপার্টি, সিস্টেম প্রপার্টি। এই ডকুমেন্ট প্রপার্টির মধ্যে শীট কি আছে কিনা? ড্রয়িং শিট। ড্রয়িং শিটের মধ্যে অরিজিন লেটার, ডিফারেন্ট শিট ফরম্যাট। এই যে, নাকি ফ্ল্যাট প্যাটার্ন কালার, বেন্ড লাইন কালার, বেন্ডিং বক্স, সবগুলো তো ব্ল্যাক দেয়া আছে। এগুলো হচ্ছে আপনার শীট মেটালের ওয়েলমেন্ট পারফরমেন্স। একটু কষ্ট করে খুঁজবেন না, বুঝছেন, এখানে আছে, বা গুগল করলেও ইউটিউব সার্চ করতে পারেন। এটা আপনার আসলে কাজের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড, সো এটা চেঞ্জ করার দরকার নাই মনে হয়। তারপর যদি আপনি চান একটু খুঁজে নেন কোথায় আছে। ওকে, আর কেউ কোনো বিষয় বলবেন? এই যেমন দেখেন আমারটা কত সুন্দরভাবে এখানে আইসা রয়েছে, আমি এখান থেকে বারবার ইউজ করতে পারি। হঠাৎ করে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে এখান থেকে ডিরেক্ট চেঞ্জ করতে পারি, লেয়ার চেঞ্জ করতে পারি, নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি। আপনাদের যদি না আসে সার্চ করে নিয়ে আসবেন, অথবা আপনারা শুধুমাত্র এস বাটন প্রেস করলে দেখবেন যে এই যে সার্চ কমান্ড বার এটা চলে আসে, এখানে আপনি লিখবেন লেয়ার প্রপার্টি, LAY, এই যে লেয়ার প্রপার্টি, এরকম লিখলে চলে আসবেন। যেমন অটোক্যাডে আমরা কমান্ড এর মতো লিখি, এটাও সেরকম। হ্যাঁ, আর কেউ কোনো বিষয় বলবেন? কোনটা? ও, ইঞ্জিন, ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিনের বিষয়টা, সেক্ষেত্রে আমি রেকর্ডিংটা একটু আজকের মতো অফ রাখতেছি, কারণ বেশি রেকর্ডিং হলে আবার পরে ভিডিওটা মডিফাই করতে ঝামেলা হয়। 1 ঘন্টা হয়ে গেছে বলা যায়।